মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সকলেই কেমন ভালো ভালো গল্প লেখে, প্রেমের, ভালোবাসার, বিরহ বিচ্ছেদের গল্প, জীবনের জয় পরাজয়, বাঁচার লড়াইয়ের গল্প, কত আর্থসামাজিক প্রশ্ন, বর্তমানের সব সমস্যা সেই সব গল্পের মধ্যে ফুটে ওঠে। তার মধ্যে পাত্রপাত্রী আছে, চোখা চোখা সব ডায়ালগ আছে, সবচেয়ে বড় কথা সেখানে কাহিনী আছে। সেই কাহিনীর গতি আছে, পরিণতি আছে। আমার গল্পগুলো কেন জানি কিছুতেই সেরকম হয় না, হাজার চেষ্টা করলেও হয় না। কিরকম নেলাখ্যাপা উল্টোপাল্টা গল্প হয়ে যায় আমার। সেগুলোর কারণ নেই, কাহিনী নেই, আছে শুধু ফ্যা ফ্যা করে হাসি। কেন যে আপনারা ওই দয়ালু পাঠকরা, দয়াবতী পাঠিকারা সেই হাঘরে গল্প বলেন, আর কেন যে সম্পাদক মশাই সেই ফাঁপা গল্প ছাপেন, সেটা আমিও বুঝতে পারি না, আর অনেকেই পারে না। এমনকি আমার স্ত্রী পর্যন্ত পারেন না। কিন্তু একটা ছোট গল্প বলতে গিয়ে এত ভূমিকা ফাঁদা বোধ হয় উচিত হচ্ছে না, কারণ এই গল্পের নায়কের আধ কপালে হয়েছে, তাকে ঝুলিয়ে রাখা উচিত হবে না। হবে নাই তো। কেন যে আপনি এত বাজে বকেন তারাপদবাবু? অধমের নাম সুদর্শন পাল। হ্যাঁ, আমার আধ কপালে হয়েছে। যারা আধ কপালে রোগটায় ভুগছেন তাদের নিশ্চয়ই আর বোঝাতে হবে না অসুখটা কি। আর যারা জানেন না, ও তারাপদবাবু, আপনি তো মশাই লেখক, এই কথাটা কি অভিধানে আছে? দাঁড়ান দাঁড়ান, একটু খুঁজে দেখি। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন তারাপদ রায় রচিত দুটি গল্প। প্রথমে আধ কপালে এবং পরে অন্য এক মাতালির গল্প। গল্প দুটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের সরস গল্প সমগ্র থেকে। শুরু হচ্ছে আধ কপালে। আজও ব্যাপার, খুঁজে দেখা গেল সব অভিধানই আধ কপালের মানে লেখা আছে। অভিধানের লেখকরা নিশ্চয়ই এই ব্যামতে খুব ভোগেন, সেটাই তো স্বাভাবিক। বলুন না কি মানে লেখা আছে? চলন্তিকায় আধকপালের মানে হলো একদিকে মাথা ধরা, আর সংসদে বিস্তারিতভাবে লেখা আছে অর্ধেক বা আংশিক মাথা বা কপাল জুড়িয়া আছে এমন মাথা ধরা। একদম ঠিক লিখেছে। আধ কপালে খুব গোলমেলে ব্যারাম, বুঝলেন? সহজে সারতে চায় না। মাথার একদিকে বাঁয়ে বা ডাইনে একটা মাথা ধরা সারাক্ষণ লুকিয়ে থাকে, কিছুতে যেতে চায় না। সারাদিন খুব কষ্ট দেয়, সেই সকালে ঘুম থেকে রাতে শোয়া পর্যন্ত, কখনো কম কখনো বেশি। ও, তা আপনি ডাক্তারের কাছে যাননি? যায়নি আবার। বছরখানেক আগে প্রথম যখন এই রোগটা হলো, উফ, সে কি কষ্ট! খাওয়া পড়া, অফিস কাছারি করা, টিভি দেখা, খবরের কাগজ পড়া, সব কিছুতেই কষ্ট হতো। সবসময় মাথার মধ্যে একটা যন্ত্রণা, কপালের বাঁদিক ঘেঁষে একটা অসহ্য টনটনানি। অডিকলনের পট্টি কপালে দিলে বা ধরুন দরজা জানলা বন্ধ করে চোখ বুজে অন্ধকার ঘরে শুয়ে থাকলে একটু আরাম হতো। 2-4 বার পাড়ার ডাক্তারের কাছে গেছিলাম। শেষে গেলাম 100 টাকা ভিজিটের এক বড় ডাক্তারের কাছে। তিনি তো প্রচুর পরীক্ষা নিরীক্ষা টেস্ট করালেন। শেষে বললেন, সরি সুদর্শনবাবু, আপনার অসুখটা সহজে সারবে না। ওষুধপত্র খেয়ে কিছু সুরাহা হবে বলে তো আমার মনে হয় না। অপেক্ষা করে দেখুন একা একা সেরে যায় কিনা। তারপর থেকে অসুখটা সারল না বটে, তবে তার দাপট অনেকটা কমে গেল। কিন্তু আমি টের পাচ্ছিলাম যে যন্ত্রণাটা মাথার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। মাথা নড়াচড়া করলে, বিশেষ করে জোরে হাসলে মাথায় লাগে। তাছাড়া খুব একটা মালুম হয় না। তবুও ভাবলাম আবার একবার যাই। আবার 100 টাকা ভিজিট দিয়ে দেখালাম বড় ডাক্তারবাবুকে। সব শুনে ডাক্তারবাবু বললেন, তাহলে তো এখন আপনার কোনো কষ্টই নেই। না না, কষ্ট আছে তো। ওই যে বললাম স্যার, হাসলে পরে মাথায় ব্যথা লাগে, যন্ত্রণা হয়। তাহলে হাসবেন না। মানে? দেখুন, এর থেকে বেশি আর কিছু করা যাবে না। আপনি বরং হাসাটা ছেড়ে দিন। এখন থেকে আর হাসবেন না। আর আমিও হাসা ছেড়ে দিলাম। ছেড়ে দিলেন? না মানে ছাড়ার চেষ্টা করছি। তবে তার আগে আরও একবার ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম এ নিয়ে আলোচনা করতে। আমার একটাই প্রশ্ন ছিল,
বলছি, হাসা ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে না তো? দেখুন, অতি বড় বেয়ারা বদমাই শয়তান পর্যন্ত হাসে। হার্টের রোগী, ফাঁসির আসামি, জজ সাহেব, মন্ত্রী, উকিল, পুলিশের দারোগা, ডাক্তার সবাই হাসে। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হাসে, থানার লকআপে হাসে, শ্মশানে গিয়েও হাসে। এই অবস্থায় আমি যদি হাসি বন্ধ করি, আমার কোনো ক্ষতি হবে না তো স্যার? আপনার কথার মধ্যে একটা যুক্তি আছে, কিন্তু আপনি তো ইচ্ছে করে বা শখ করে হাসি বন্ধ করছেন না। হাসতে আপনার কষ্ট হয়, যন্ত্রণা বাড়ে, তাই আপনি হাসি বন্ধ করেছেন। আর তাছাড়া আরও একটা কথা আছে, হাসতে যে হবেই এমন তো কোথাও লেখা নেই। কোথাও কোনো বইতে, কোনো ডাক্তারি শাস্ত্রে এমন কথা লেখা নেই যে হাসতে হবেই। প্রতিদিন এতটা সময় না হাসলে লোকে মরে যাবে বা তার কোনো কঠিন অসুখ হবে, এমনও কোথাও লেখা নেই। বলছি, একদম হাসে না এমন কোনো রোগী আপনি দেখেছেন কখনো? না, তেমন যে দেখেছি সে কথা হলফ করে বলতে পারবো না। তবে এত রোগীর মধ্যে 2-4 জনের ক্ষেত্রে সেরকম ঘটতেই পারে। সে হয়তো হাসেনি কখনো, কোনো কারণেই সে হাসে না। সে হয়তো নিজেও জানে না যে সে কখনো হাসে না, অন্যেরাও হয়তো খেয়াল করে না। এরকম ভাবেই না হেসে সে দিব্যি মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দেয়। খায় দায়, ঘুমোয়, বাজার করে, অফিস করে, কিন্তু হাসে না। কেউ টেরও পায় না, কেউ ধরতে পারে না যে লোকটা একদম হাসে না। আর ধরবেই বা কি করে? কেউ তো আর সবসময় হাসে না। কথায় কথায় তো আর সবার হাসার দরকার পড়ে না। কেউ যদি একেবারেই কখনো না হাসে, সেটা ধরা সহজ নয়। যে লোকটাকে এখন হাসতে দেখা যাচ্ছে না, সে যে কখনোই হাসে না, সেটাই বা কি করে বোঝা যাবে? আর এ কথা শুনেই আপনি হাসা ছেড়ে দিলেন? আরে না মশাই, ডাক্তারবাবুর কথা শুনেই তো বেদম হাসি পাচ্ছিল। বহু কষ্টে ডাক্তারবাবুর সামনে হাসি চেপে বসেছিলাম, কিন্তু ওখান থেকে ফিরে এসে যখনই ডাক্তারবাবুর উপদেশ মনে পড়ছে, হাসতে হাসতে ফেটে পড়ছি। আর সঙ্গে সঙ্গে বাঁদিকের কপালটা যন্ত্রণায় মুচড়িয়ে উঠছে। ওই ব্যথায় হাসিও থেমে গেছে। কিন্তু হাসির কারণটা যদি থেকে যায়, যত যন্ত্রণাই হোক, হাসি বন্ধ করি কি করে? কিন্তু আপনার এত হাসি পায়ই বা কেন? কি করব বলুন তো? বংশের ধারা, মায়ের ধাত। আমার বাপ ঠাকুরদা ছিলেন না। ঠাকুরদা ছিলেন হেড পণ্ডিত আর বাবা হেডমাস্টার। দুজনেই মোটা সোটা, লম্বা চওড়া, দুজনেরই গায়ের রং কালো। তারা ছিলেন খুবই গম্ভীর গোছের মানুষ। এই দুনিয়ায় হাসির কারণ তারা খুঁজে পাননি, তাই বিশেষ কখনো হাসতেন না। কিন্তু আমি হয়েছি আমার মা আর তার মা, মানে আমার দিদিমার মতো। তারা ছিলেন রোগা, ফর্সা, চিকন চেহারার মানুষ। আমায় দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি যদি আমার বাপ ঠাকুরদার মতো হতাম, তাহলে আমাকে আর হাসি বন্ধ করা নিয়ে এত কষ্ট করতে হতো না। কিন্তু আমি হলাম মাতৃমুখী সন্তান। আমার চেহারা, জিন, চিন্তাভাবনা সবই মাতৃতান্ত্রিক। কাজে ওই দিক থেকে হাসির ব্যাপারটাও পেয়ে গেলাম। আমার যে দিদিমার কথা বলছিলাম, সুখে, দুঃখে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে কখনো কোথাও তার হাসি থামতো না। বাহ, দু একটা স্যাম্পল ছাড়ুন শুনি। তাহলে বলি, শুনুন। একবার দিদিমা ছাদে আমসত্ত্ব শুকোতে দিয়েছে। সেগুলো হালকা বাঁশের ফাঁক ফাঁক ঝুড়ি দিয়ে চাপা দেওয়া। সেই ঝুড়ি উল্টিয়ে কালো পাথরের অতিকায় থালা ভর্তি আমসত্ত্ব নামাতে গিয়ে উল্টানো ঝুড়ি আর শূন্য থালা দেখে দিদিমা তো হেসেই আকুল। আমি না আজও বুঝতে পারি না কেন দিদিমার ওটা দেখে এত হাসি পেল। সে কি মশাই, এতেও হাসি? তাহলে আর বলছি কি, আরো শুনবেন। দিদিমা পুজোর ঘরে পুজো করছিলেন। এমন সময় হলো কি, একটা ব্যাঙ উঠোন থেকে বারবার লাফ দিয়ে ঠাকুর দালানে ওঠার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই অত উঁচুতে উঠতে পারছে না। যতবার লাফায় ততবার বারান্দার নিচে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এই দেখে দিদিমার পুজো করাই বন্ধ হয়ে গেল। আর পুজোর ঘরে বসে সে কি হাসি! ও, আপনার মাও কি একই রকম ছিলেন? মা? একটা ঘটনা বললেই বুঝতে পারবেন। মা একদিন পা পিছলে পড়ে গেলেন। আর সে সাংঘাতিক পড়া। এক ঘর লোকের সামনে মেঝেতে মাথা ঠুকে গিয়েছিল। এসব ক্ষেত্রে কি হয় সাধারণত? যিনি পড়ে গেলেন তিনি ছাড়া বাকি সবাই হাসেন, তাই তো? কিন্তু মায়ের ক্ষেত্রে তা হলো না। সবার সঙ্গে মা নিজেও হাসতে শুরু করলেন। ভাবুন একবার। তখন কিন্তু মায়ের মাথা ফেটে রক্ত পড়ছে কপাল দিয়ে। মা দিদিমার এই ধাতটাই আমি পেয়েছি। ডাক্তারবাবু যতই মানা করুন, মা যদি মাথা ফেটে যাওয়ার পরও হাসতে পারেন, আমি কেন মাথা ধরা নিয়ে হাসতে পারবো না? ব্যাপারটা বড় কষ্টের। কিন্তু না হেসে আর কতদিন থাকা যায়? কাজেই সুদর্শন বাবুকে আবার সেই ডাক্তারের কাছে যেতে হলো। আসলে পূর্বজন্মের গুণ বলে একটা কথা প্রচলিত আছে। সুদর্শন বাবু নিশ্চয়ই আগের জন্মে বড় ডাক্তারবাবুর কাছে অনেক টাকা ধার করেছিলেন।
এই জন্মে সেটা শোধ না দিয়ে তার রেহাই নেই। তবে ইতিমধ্যে ডাক্তারবাবু সুদর্শনবাবুকে মোটামুটি বুঝে ফেলেছেন, তাই ভদ্রতার খাতিরে আর ভিজিট নিতে চাইলেন না। কিন্তু সুদর্শনবাবু জোর করে একটা 100 টাকার নোট ডাক্তারবাবুর টেবিলে পেপার ওয়েট চাপা দিয়ে রেখে এলেন। তিনি বিচক্ষণ লোক, তিনি জানেন ডাক্তারের ভিজিট আর উকিলের ফি সব সময় দেওয়া উচিত, তাতেই মঙ্গল। সে যা হোক, সেদিন বড়ই দুর্যোগ। বাইরে চারদিকে কালো করে প্রবল বৃষ্টি হচ্ছে। ডাক্তারবাবুর চেম্বারে ভিড় নেই, সবার শেষে এক সুদর্শন বাবুই আছেন। সুযোগ পেয়ে তিনি ডাক্তারবাবুর সঙ্গে মন খোলসা করে আলোচনা শুরু করলেন। ডাক্তারবাবু, বলছি আপনার সে পরামর্শ মেনে যার চলা যাচ্ছে না। কি পরামর্শ? ওই যে আপনি বলেছিলেন না, ওই যে না হাসতে বলেছিলেন। হাসলে আপনার কষ্ট হয়, তাই আপনাকে হাসতে বারণ করেছিলাম। না হেসে যে পারি না, হাসবো না ভাবলে আমার যে আরো বেশি হাসি পায়। কিন্তু আপনি বলছিলেন না বেশি হাসলে আপনার যন্ত্রণা হয়, ব্যথা বাড়ে। হয়তো খুব কষ্ট হয়, খুব ব্যথা হয়। তাহলে আপনি হাসবেন কেন? এত হাসির ব্যাপার কি আছে? কিসে হাসেন আপনি? হাসি, এই যে বাজারে জিনিসপত্রের দাম শুনলে আমার হাসি পায়, খবরের কাগজে খবর পড়লে আমার হাসি পায়, নেতাদের বক্তৃতা শুনলে আমার হাসি পায়, হাসির গল্প শুনলে হাসি পায়, হাসির সিনেমা দেখলে হাসি পায়, আর সিরিয়াল দেখলে তো কথাই নেই, প্রচণ্ড হাসি পায়। আবার দুঃখের গল্প পড়লে, দুঃখের সিনেমা দেখলে আর হাসি সামলাতে পারি না। কিন্তু আপনার তো হাসলে চলবে না, একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা, আপনি কি ভেবে দেখেছেন যে এই যে এত পশু পাখি, তারা কখনো হাসে না? কুকুর হাসে না, বিড়াল হাসে না, কাক হাসে না, কোকিল হাসে না, গরু, ঘোড়া, বাঘ, সিংহ, এমনকি হায়না পর্যন্ত হাসে না। না, হায়না বোধহয় হাসে। অথচ এদের না হেসে তো কোনো অসুবিধা হচ্ছে না। যে যার মতো বেশ তরতাজা থাকছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। না হেসে জীবজগতের এদের কারো বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না, একটুও ক্ষতি হচ্ছে না। তাহলে আপনি কেন হাসবেন? লতা পাতা গাছ কেউ কখনো হাসে না, তবু আপনাকে কেন হাসতে হবে? কি হলো? আমি যে মানুষ ডাক্তারবাবু। আরে মানুষ, মানুষ মানেই হাসতে হবে? না হেসে কখনোই না। আপনি হাসি বন্ধ করুন, হাসি বন্ধ করুন। আপনি নিজেকে না হেসে আমার যে কোনো ক্ষতি নেই। এই না না, আপনি হাসছেন, আপনি কিন্তু হাসছেন, হাসলে আপনার ব্যথা বেড়ে যাবে, না আপনার হেসে আমার বেড়ে যাবে। আমি কিন্তু তার দায়িত্ব নেব না। আপনি কেন হাসছেন? বারবার বলছি আপনি চুপ করুন, আপনি হাসবেন না। কি হলো? গায়েব, ইটস গন, চলে গেছে। কি চলে গেছে? ব্যথা হাত কপালে, শুধু হাসতে হাসতে হাত কপালে সেরে গেছে ডাক্তারবাবু। এই দেখুন, আমি হাসছি ডাক্তারবাবু, এখন বিভিন্ন রকম সুরে আমি হাসতে পারি ডাক্তারবাবু। আপনিও হাসুন ডাক্তারবাবু, থামবেন না, হেসে যান। এই জীবনে হাসি ছাড়া আর কি আছে বলুন? শুনছিলেন আধ কপালে। পরের গল্প অন্য এক মাতালের গল্প। ও শ্যামা, শ্যামা গো, ছাড়ো। ওগো, ওগো, আমি তোমার পায়ে ধরেছি গো। আমি আর কোনোদিন মদ খাবো না, ছুঁয়েও দেখবো না। মাতাল একটা। ওগো, আমাকে ক্ষমা করে দাও না। তুমি আমার সন্দেহ করেছো। ও শ্যামা, আমি পাপী গো, আমি অন্যায় করেছি গো। এ পাপ আমি কোথায় রাখবো? গভীর রাত, প্রায় 3টে বাজে। অন্ধকার ঘুটঘুট করছে। বাইরে কোথাও কোনো সাড়া শব্দ নেই। ঝিঁঝিদের কনসার্ট শোনা যাচ্ছে অনেক দিন পর। আজকাল দক্ষিণ কলকাতায় ঝিঁঝিদের কনসার্ট শুনতে পাওয়া দুর্লভ ব্যাপার বটেই, কিন্তু ঘণ্টাখানেক ধরে তার থেকেও যে দুর্লভ ব্যাপার ঘটে চলেছে তার খানিকটা আপনারা শুনতে পেলেন। জানি জানি অনেক প্রশ্ন মাথায় কিলবিল করছে, তো সব উত্তর পাবেন। একটু ধৈর্য ধরে বসুন, দেখি গল্পটা শুরু করি। আমার মনে পাপ আছে বলে আমি
যার কণ্ঠ আপনারা শুনলেন তার নাম কিশোর কুমার পাল, নিবাস দক্ষিণ কলকাতার পদ্মপুকুরে, ব্যবসায়ী মানুষ। তারকেশ্বরে দুটি কোল্ড স্টোরেজ আছে ভদ্রলোকের। ঘরে আছে স্ত্রী, নাম শ্যামা। মানে হ্যাঁ, আপনাদের সামনে বলতে বাধা নেই, কিশোরের স্ত্রী ভাগ্য বেশ মানে বেশ ভালোই। লক্ষ্মীমন্ত হওয়ার পাশাপাশি শ্যামা তো কেবল সুন্দরী নয়, রূপসীও বটে। যাকে দেখেছেন, রূপসী স্ত্রীর কথা শুনেই কেমন আড়মোড়া ভেঙে উঠলেন আপনারাও না? তবে হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই এক নাগাড়ে বলে চলা ক্ষমার পাঁচালী শ্যামাকেই উদ্দেশ্য করে। কিন্তু ক্ষমা কিসের জন্য সেটা জানতে গেলে একটু গোড়া থেকে বলতে হবে যে প্রত্যেক শুক্রবার কিশোর তারকেশ্বরে যায়। না, কোনো ধর্মকর্ম করতে সে যায় না, যায় সে ব্যবসার খাতিরে। তবে ভোলা বাবার উপর তার অগাধ বিশ্বাস। যত কাজই থাক, তারকেশ্বরে গেলে অন্তত একবার সে মন্দিরের দেওয়ালে মাথা ছোঁয়াবেই। তারকেশ্বরের কাছেই ময়নাপাড়ায় তার কোল্ড স্টোরেজ, পাশাপাশি দুটো। তার মধ্যে একটা তো বাবা তারকেশ্বরের নামেই, দি নিউ ভোলা বাবা কোল্ড স্টোরেজ। কি দারুণ না? দ্বিতীয়টির নাম তো আরো ছিমছাম, শ্যামা কোল্ড স্টোরেজ। এই নাম নিয়ে কিশোরের অবশ্য কোনো অসুবিধেই হয়নি, অসুবিধা হবার তো কথাও নয়। কিশোরের প্রাণাধিকা পত্নী শ্যামা শতকরা 100% লক্ষ্মী। শ্যামার সঙ্গে পরিণয়ের পর থেকেই কিশোরের রমরমা। শ্যামা তাকে অনেক দিয়েছে। সুতরাং দ্বিতীয় কোল্ড স্টোরেজটির নামকরণ যখন কিশোর শ্যামার নামেই করল, তখন তার মন ও হৃদয় আত্মতৃপ্তিতে ভরে উঠেছিল নিঃসন্দেহে। শুধু মানে একটা সমস্যা হয়েছিল বটে, প্রতিবাদ জানিয়েছিল স্বয়ং শ্যামাই। এই শুনছো, এই সাইনবোর্ডটা কেমন হয়েছে একবার বলো তো কি? হ্যাঁ, এটা কি? আসলে আমার জীবনে ভোলে বাবার পরেই তো তোমার স্থান, তাই না? তাই 2 নম্বরেরটা তোমার নামেই রাখলুম, বুঝলে? এই এই কি গো, আরে চুপ করে আছো কেন? পছন্দ হয়নি সাইনবোর্ডটা? হ্যাঁ, যাও তো, পছন্দ হবার মতো আছেটা কি? একেই তো মেরে একটা রং দিয়েছ, তারপর আমি নাকি কোল্ড স্টোরেজ। বলি, আমাকে দেখে কি তোমার সব ঠান্ডা হয়ে যায় নাকি? না 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 না, ঠান্ডা কেন? সারা জীবন সবার কাছে শুনে এলাম আমি হলুম গিয়ে গরম হাওয়া, গরম রূপে গুণে সবাইকে উষ্ণতার ছোঁয়া দিয়ে বেড়াই। হ্যাঁ, সে আর বলতে। ইস, আর সেই আমার স্বামী কিনা আমায় একেবারে আলুর গুদাম বানিয়ে ঠান্ডা করে দিলে। মরণ, এতে নাকি খুশি হতে হবে। নিয়ে যাও তোমার সাইনবোর্ড। তুমি তো আসল কথাটাই ধরতে পারলে না গিন্নি, তুমি আমার আবেগটা দেখলে না। কিশোর সরল প্রকৃতির সচ্ছল মানুষ, এত শত কথার কায়দা সে কি বোঝে? তার হিসেব খুব সোজা। 2 আলুর কোল্ড স্টোরেজে মাসে 5-10 হাজার টাকা, সন্ধ্যাবেলা আধ থেকে 1 বোতল রঙিন রাম, তারপর গৃহে শয়নে স্বপনে শ্যামা সুন্দরী। এই তার জীবনের পরমার্থ। আহা, আবার কি হলো? উসখুস করছেন কেন? আপনাদের না তর সয় না। আসছি, রাতের ঘটনায় আসছি, দাঁড়ান। তা আজ ছিল শুক্রবার। বরাবরের মতোই তারকেশ্বর যাচ্ছিল কিশোর। আজকাল কর্মচারীদের মোটেই বিশ্বাস করা যায় না, তাই সপ্তাহের শেষ দিকটা নিজেই তারকেশ্বরে এসে হিসেব নিকেশ করে টাকা আদায় করে দেনা পাওনা মেটায়। ফেরে একেবারে সোমবার সকালে। থাকার অসুবিধে নেই কিছু। কোল্ড স্টোরেজের লাগোয়া তার একটা সুন্দর বাংলো মতন ঘর আছে, সেখানেই রাত্রি যাপন করে। রাত্রি যাপন না ছাই, মোচ্ছব মচ্ছব তা নাতি কি? কলকাতা থেকে 2-4 বোতল রাম টেকে গুজে কেন নিয়ে যাও তবে শুনি? আরে বাবা, ব্যবসা, বুঝলে গিন্নি, ব্যবসা। তাই তো। ব্যবসা চালাতে গেলে স্থানীয় মাস্তানদের, তারপর ধরো থানার বাবুদের একটু খুশি রাখতে হয় না?
আচ্ছা তোমায় তো কতবার বলেছি এইসব কথা। কেমন যেন মনে হয় তুমি না আজকাল আমায় আর একদম বিশ্বাস করো না। সত্য সব। ওগো বিশ্বাস করো তো গো। আহারে বেচারি কিশোর। সে যাক, তাহলে দাঁড়ালো হচ্ছে প্রতি শুক্রবার ভোলা বাবাকে প্রণাম করে ময়নাপাড়া এসে হিসেব মেটানো, তারপর বাংলোয় রাত্রিবাস, শনি রবিবার কোল্ড স্টোরেজের আলু ভাজা আর রম, সঙ্গে লোকাল মাস্তানদের আর থানার বাবুদের কিছু খোরাক। বুঝতেই তো পারেন, বিশ্রাম ফুর্তিও হয়, আবার পাবলিক রিলেশনও। দাঁড়ান, খটকা লাগছে তো? কি ভাবছেন আমি বলি? আপনারা ভাবছেন কই এই হিসেবটা তো মিলছে না। আজ শুক্রবার, হিসেব মতো আজকে তো কিশোরের ময়নাপাড়ার বাংলোয় বসে নেশার ঘরে শ্যামার স্বপ্ন দেখার কথা। সে নিজের বাড়িতে মাটিতে বসে আছে কেন? আরো আশ্চর্যের কথা, ক্ষমাই বা চাইছে কেন? বলছি মশাই, বলছি, আজ কিশোরের তারকেশ্বর যাওয়াই হয়নি। কোন্নগর অবধি এসেই ট্রেনটা শব্দ করে থেমে গেল। লাইনে অবরোধ। আরে দূর মশাই, আগে জানুন কি হয়েছে। এই যে ও ভাই, শোনো, বলছি কি হয়েছে? কি হয়েছে শুনতে কিশোর এগিয়ে গেল দরজার দিকে। ইতিউতি কথায় যা জানা গেল, ঠিক তারকেশ্বর লাইনে হয়নি, কেলোটা হয়েছে খানিক দূরে, মানে ওই দক্ষিণ আফ্রিকায়। খুব বিচ্ছিরি না বাবা, মুখে আনা যাবে না। আরে ভেবে নিন না, ভয়ঙ্কর বাবা, সাংঘাতিক ব্যাপার। আর সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদে কিনা কোন্নগরের সুহৃদ বান্ধব সংঘের সদস্যরা বোমা লাঠি নিয়ে বসে পড়েছে রেল লাইনের ওপরে। বাবা, দুদিকে ট্রেন দাঁড়িয়ে, একটা বিতিকিচ্ছিরি অবস্থা। সোজা শ্রীরামপুর থেকে এসডিও সাহেব এসেছেন, পুলিশ সাহেব এসেছেন, তারা সবাইকে অনেক বুঝিয়েছেন, কথা দিয়েছেন যে ভবিষ্যতে যাতে এরকম আর কখনো না হয় তা তারা দেখবেন এবং নিশ্চয়ই প্রতিকারের ব্যবস্থা করবেন। কিন্তু কথায় চিঁড়ে ভিজছে না। সুহৃদ বান্ধব সংঘের সদস্যরা অনড়, কিছুতেই তাদের তোলা যাচ্ছে না। এদিকে ঘেমে উঠছিল কিশোর। বাবা, আচ্ছা মুশকিল, এ তো গরমের মধ্যে এইসব ভালো লাগে। এই পিন্ডির অবরোধের চক্করে দুপুরের খাওয়াটাও বেমালুম ভুলে গেছি। বাবা রে, খিদে পেয়েছে। আর এই গরম, বাপরে, মানুষ থাকতে পারে? সত্যি কামরার মধ্যে বড্ড গুমোট। অবশেষে বিরক্ত হতোদ্দম হয়ে ট্রেন থেকে নেমে লাইনে পায়চারি শুরু করলো সে। গিয়ে দেখি আশেপাশে খাওয়ার দোকানও নেই একটা। আর মাইরি আটকালো তো এমন জায়গায় আটকালো যে কোনোভাবে যে এগিয়ে যাব সেই উপায়ও নেই। আজ দিনটাই খারাপ। আজ সকালে দাঁত মাজতে ওই যে এক শালিক দেখলাম, ব্যাস তখনই জানি আজকে কপালে দুর্ভোগ নাচছে। শ্যামা ভালোই বলেছিল বটে, ওর কথা শুনে কিছু শুকনো খাবার সঙ্গে রাখা উচিত ছিল। আরে ধুস শালা, কি করে বুঝবো রে এইসব? বারবার শ্যামার কথা মনে পড়ছে। আচ্ছা, এই গরমে শ্যামা সঙ্গে থাকলে কি হতো? গরমে গরমে কাটাকুটি হয়েছে তো, নাকি এই গরমটা আরেকটু সহনীয় হয়ে উঠতো? জানেন, শ্যামার কথা ভাবলেই একটু নরম হয়ে ওঠে কিশোর। দেখে শুনেই বিয়ে হয়েছিল ওদের। নিন্দুকেরা বলে শ্যামার মতো রূপসীর সঙ্গে প্রেম করার সাধ্য নাকি কিশোরের ছিল না। তাছাড়া অন্য একটা সমস্যাও ছিল, মানে শ্যামার কৈশোর এবং যৌবনের ইতিহাসটা খুব একটা প্রাঞ্জল তো ছিল না। সে কারণেই শ্যামার বাবা কিশোরের মতো নির্বিবাদী মানুষ পেয়ে আর কিছুই ভাবেননি। শ্যামার বাবা পরেশচন্দ্র বিখ্যাত লোহার কারবারি, তার বিস্তর টাকা, কাজেই তিনি জানতেন মেয়ে জলে পড়ছে না। আর যাই হোক, কিশোর এত শত জানতো বলে মনে হয় না। জানলেও এ বিষয়ে মাথা ঘামানোর মতো সময় তার ছিল না। সে শুধু শ্যামার রূপসুধা পান করে
এবং শ্যামার পিতৃদেবের 10 লক্ষ টাকার নিরভিমান পণ গ্রহণ করে শ্যামার পানি গ্রহণ করেছিল। বেশ জাঁকজমক করেই বিয়ে দিয়েছিলেন কিশোরের শ্বশুর। তারপর থেকে পরম আনন্দেই দিন কেটেছে কিশোরের। অবশ্য শুধু দিনই বা বলি কেন, কিশোরের রাতও কি পরম আনন্দে কাটেনি? রাত, ওরে বাবা, আলোয় রঙে উষ্ণতায় ভরে থেকেছে তার জীবন। শ্যামা, রঙিন দেশলাই কাঠির মতো এক এক সন্ধ্যায় কখনো সবুজ, ওরে বাবা রে। কখনো লাল, এক এক সায়ান্নে গাঢ় নীল, এখন না, অথবা ঝকঝকে সাদা আলোর রোশনাই। ওরে বাবা রে, মাগো। ওই যে বলেছিলাম না, সত্যি শ্যামা তাকে অনেক দিয়েছে। যাকে এই দুপুর রোদে রেল লাইনের পাশে হাঁটতে হাঁটতে বিরক্তির সঙ্গে সঙ্গে বৈরাগ্য এলো কিশোরের, খানিক প্রেমও এলো বোধহয়। শ্যামা, সে কি শ্যামাকে ভালো রাখতে পেরেছে? পেরেছি তো আমি। এই যে প্রতি সপ্তাহান্তে বাড়িতে বউ রেখে চলে আসতে হচ্ছে ওকে, শ্যামার কি কষ্ট হয় না? হ্যাঁ গো, কষ্ট হয় না? কিশোরের সঙ্গ ছাড়া একা একা 3টে দিন কি করে কাটে শ্যামার? করে কাটে, আহারে, কপালটাই খারাপ। অত ছাড়া শালিক পুরো দিনটার 12টা বাজিয়ে দিল। আর এদেরও বলিহারি বাপু, দুপুর গড়িয়ে বিকেলের দিকে রওনা হলো, এখনো ট্রেন ছাড়লো না। আচ্ছা, এই পুলিশগুলো রয়েছে কি করতে? হ্যাঁ, মেরে একেবারে চামড়া গুটিয়ে দিয়ে তুলে দিতে পারছে না? হ্যাঁ, কি নাকি কালো হাত, দিক না পুলিশ গুড়িয়ে দিক। কালো হাত, দাত্তেরিকা, বাড়ি থাকলেই ভালো হতো। বিকেলের চাটাও খাওয়ার সময় হয়ে গেল। শ্যামার হাতের চাটা। শ্যামা, শ্যামা গো, ওগো তুমি কি করছো গো এখন? হ্যাঁ, তোমার দুপুরের খাওয়া এতক্ষণে সারা হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, ঢেকুর উঠেছে তো গো শ্যামা? তখনই ট্রেনের সামনের দিক থেকে একটা হই হই উঠল। জানা গেল অবশেষে অবরোধ উঠছে। কিশোর লাইনের ধারেই দাঁড়িয়েছিল। দেখতে পেল সার দিয়ে সুহৃদ বান্ধব সংঘের ছেলেরা রেল লাইন ছেড়ে পাশের জমিতে নেমে যাচ্ছে। ব্যাপার কি? একজন ছেলে ফ্ল্যাগ নিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিশোর তাকেই জিজ্ঞেস করলো, ও ভাই শোনো, বলছি কি ব্যাপার, এত খাটাখাটনি করলে উঠে যাচ্ছ? কি অবরোধ শেষ? হ্যাঁ, আরে দাদা, হয়ে গেছে, সব হয়ে গেছে, চলুন আজকের মতো এ পর্যন্তই। ও তা দক্ষিণ আফ্রিকা যাচ্ছ? এই যে ট্রেনে উঠে পড়ুন। হ্যাঁ, অনেকটা দূর বলো। হ্যাঁ, মন্ত্রী এসেছিল বুঝি? আরে কোথায় কে দাদা, আজকের মতো সব শেষ, আবার পরে হবে কোনোদিন। হ্যাঁ, আজ কোনো সময় নেই, চলুন। আরে সময় নেই মানে কিসের সময় নেই? শুরু হয়ে যাবে। কার খেলা? আরে ধুর মশাই, কটা বাজে দেখুন। 4:05। তাতে কি হবে? মানে আরে মোটে 10 মিনিট বাকি। 10? এই আপনি ইস্ট বেঙ্গল দা মোহনবাগান? হ্যাঁ, ও আমি তো ওয়ারি। আরে যান, মেলা বক করবেন না তো, বাড়ি যান। আর না হলে আমাকে যেতে দিন। আমি আবার তোমায় ধরেছিলাম কোথায়? যাও ভাই, যাও। অবরোধ উঠে যাওয়ায় যাত্রীরা ফের ট্রেনে উঠে বসল। কিন্তু কিশোর আর ট্রেনে উঠল না। ছেলেটির শেষ কথাটা তার বড্ড মনে ধরে গেছে। বাড়ি ভালো বলেছে তো? হ্যাঁ, বাড়ি আরে বাড়ি মানেই তো শ্যামা সুন্দরী। আসছি আমি। কিছুক্ষণের মধ্যেই রেল চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যাবার কথা। কাজেই এরপরেও তারকেশ্বরে যে যাওয়া যেত না তা কিন্তু নয়। কিন্তু বহুক্ষণ রেল কামরার গুমোটে আটকে থেকে কিশোরের ধৈর্যচ্যুতি ঘটেছিল। সে আর ট্রেনের দিকে না গিয়ে লাইন বরাবর কিছুটা হেঁটে তারপর একটা রিক্সা নিয়ে বলল, এই রকে দাঁড়াও, জিটি রোড, জলদি। এক্সট্রা দেবো, চলো। মিনিট 15 মধ্যেই জিটি রোডে এসে পৌঁছল সে। প্রথমে কিছু খেতে হবে। সার দিয়ে খাওয়ার দোকান, টোস্ট আর চা দিয়েই ক্ষুণ্ণিবৃত্তি করতে হলো।
এখান থেকে কলকাতা যেতে হলে ট্যাক্সি ছাড়া গতি নেই। প্রাণটা জুড়ে। কিশোর সোজা স্ট্যান্ডের দিকে হাঁটা লাগালো। একটা প্রাইভেট ট্যাক্সি ধরতে হবে। কিশোরের নিজের কিন্তু একটা দিব্যি ঝকঝকে নতুন লাল মারুতি ভ্যান আর পুরনো ফিয়াট আছে, কিন্তু গাড়ি টাড়ি নিয়ে সে কলকাতার বাইরে খুব একটা বেরোতে চায় না। অনেক ঝামেলা, জিটি রোডে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম, মোড়ে মোড়ে চাঁদার খাতা, আর আর তাছাড়া এরকম ঝঞ্ঝাট তো রোজ রোজ হয় না। আজকেরটা নেহাতি অস্বাভাবিক। ও ভাই, ও ভাই, ট্যাক্সিতে আয়েশ করে বসলো কিশোর। হাগাও কলকাতা, শরৎ বস্ত্র। সন্ধেবেলার জিটি রোডের ভিড়ে ভর্তি রাস্তায় ধুঁকতে ধুঁকতে মন্থর গতিতে ট্যাক্সি অবশেষে কলকাতার দিকে রওনা হলো। ভিড় রাস্তায় সন্ধ্যের হাওয়া কতটা গায়ে লাগছে বোঝা মুশকিল, তবে কিশোরের মনে কিন্তু পুলকের শেষ নেই। সারাদিনের ক্লান্তির পর এই হঠাৎ করে পাওয়া ছুটি তাকে খানিক উত্তেজিত করেছে বটে। পাশে রাখা ব্যাগটার দিকে চোখ পড়ল এবার। এই শান্তিনিকেতনী চামড়ার ব্যাগটা কিশোরের সর্বক্ষণের সঙ্গী। এর মধ্যে সপ্তাহ শেষের খোরাক, 2 বোতল রাম, একটা তোয়ালে আর একটা টুথব্রাশ রয়েছে। সপ্তাহান্তের যৎ সামান্য বন্দোবস্ত আর কি, বোঝেনি তো। হাওড়া শহরের মুখে জিটি রোডের একটা বাঁক বেশ জটিল, আবার রাস্তাটাও ক্রমশ সাপের লেজের মতো সরু হয়ে গেছে। ঠিক সেই বাঁকেই ট্যাক্সিটা রীতিমতো ফেঁসে গেল গাড়ির ভিড়ে। মুশকিল, রাত যেন সব দিকেই ঝামেলা। হর্ন মারুন না, ঘন্টা খানেকের আগে জট খুলবে বলে মনে হচ্ছে না। সরি শ্যামা, উফ, কি কুক্ষণে যে আজ রাস্তায় বেরিয়েছিলাম। বলে বাবা, বাবা, বাবা গো, ভালোই পরীক্ষা নিচ্ছ আজ, কিন্তু এতক্ষণ গাড়ির মধ্যে বসে থেকে কি করব, কি করি। ট্রেন হলে না হয় পাশে নেমে হাঁটার সুযোগ ছিল, এই বিদঘুটে যাবে, নামবই বা কোথায়? তবে একটা কাজ অবশ্য করা যায়। ব্যাগটা কই আমার? হ্যাঁ, কোথায় রাখলাম যেন? এই তো। সান্ত্বনার কথা এই যে হাতের ব্যাগে 2 বোতল পানিও রয়েছে। গরমের মধ্যেও শিহরণ খেলে গেল কিশোরের দেহে। কিশোর সামনে পিছনে দেখে নিল একবার। বেশ, তবে তাই হোক। বাবা গো, এই বুঝি তোমার ইচ্ছে বলে বাবা? হ্যাঁ, ভক্তকে পুরোপুরি বলনি দেখছি। হ্যাঁ, তবে তাই সই। এই বরং ভালো হলো বাবা, পানীয়ের সঙ্গে গাড়ির মধ্যে ভিড়টাও সহনীয় হয়ে উঠবে, আর তারপর পানীয় শেষ হতে হতে সোজা কলকাতা। আর কলকাতা মানেই বাড়ি, আর বাড়ি মানেই। রাস্তায় আলো নেই, সম্ভবত লোডশেডিং চলছে। সন্ধ্যা বেশ জমাট হয়ে এসেছে, চারপাশে ধুলো, ধোঁয়া, গরম, অন্ধকার। কিশোর ধীরে ধীরে ব্যাগ খুলে একটা বোতল বের করলো, তারপর ছিপি খুলে অল্প অল্প করে গলায় ঢালতে লাগলো। ড্রাইভারটা বোধহয় কিছু আঁচ করে থাকবে, সে বিচারিও তো গরমে ভিড়ে নাজেহাল, তাই না? মায়াই হলো কিশোরের। ড্রাইভার পিছন ফিরে তাকাতে বলল, না, আমাকে? ওই দেখো, লজ্জা পায়। নাও ধরো, চালাও পানসি। দ্বিতীয় বোতলটা ড্রাইভারের হাতে ধরিয়ে দিল কিশোর। কিছুক্ষণের মধ্যেই গরম, গাড়িতে ঘামতে ঘামতে বসে থাকা, ধোঁয়ায় চোখ জ্বালা করা, কোনো বোধই আর রইল না। ড্রাইভারের অবস্থাও তদ্রূপ। দুজনে ধীরে ধীরে চুমুক চুমুক রাম খেয়ে চলল। সময় কেটে গেল। সন্ধ্যের স্থির শহর ধীরে ধীরে চলমান হলো বটে, কিন্তু কিশোরের সে সবার মনে নেই। সারাদিনের ক্লান্তির পর এই 1 বোতল রাম তাকে অবশেষে পেড়ে ফেলেছে। অনেকক্ষণ বাদে সম্বিত ফিরল কিশোরের। রাত তখন প্রায় 1টা।
কখন যে ট্রাফিকের জট খুলেছে, ড্রাইভার গাড়ি চালিয়ে কখন কলকাতার ভিতর চলে এসেছে, কিছুই হুঁশ হয়নি বাবাজির। এখন একটু জ্ঞান হতে সে উঠে বসলো। অস্পষ্ট দেখতে পেল গাড়ির পিছনের সিটে সে নিজে, আর সামনের সিটে যথারীতি ড্রাইভার। ড্রাইভার এখনো বেহুঁশ। ওদিকে জানলার বাইরে মেঘলা আকাশে ভাঙা চাঁদ উঠেছে। একটু চোখ কচলিয়ে নিয়ে দরজা খুলে গাড়ির বাইরে এসে দাঁড়ালো কিশোর। এই তো নিশি রাত, বাঁকা চাঁদ, তুমি আমার বাঁকা চাঁদ। সুন্দর হাওয়া দিচ্ছে। আশেপাশে একটু তাকিয়ে কিশোর ধরতে পারল জায়গাটা শরৎ বসু রোড আর সাদার্ন অ্যাভিনিউয়ের মোড়ে লেকের মুখোমুখি। মনে আছে গাড়িতে ওঠার পরে কিশোর ড্রাইভারকে বলেছিল শরৎ বসু রোডে তার বাড়ি। ড্রাইভার যে এত মদ গেলার পরেও কোনো দুর্ঘটনা না করে এত দূরে আসতে পেরেছে সেটা তো নির্ঘাত ভাগ্যেরই কথা। তবে কিনা একটু মুশকিল হয়েছে, একটুই। শরৎ বসু রোডের ওই মাথায় পদ্মপুকুরের পাশে যে দোতলা বাড়িতে কিশোর থাকে, সেই জায়গাটা এখান থেকে খুব একটা কাছে নয়। সামনের সিটে ড্রাইভারকে দুবার ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করলো কিশোর। এই ব্রাদার, ও ব্রাদার, ওটো ওটো। এই রে বাবা, এত যত্ন করে খাওয়ালাম, আমাকে এখানে জলে ফেলে দিয়েছিস। ড্রাইভার লোকটা দুবার কি সব করে তারপর সিটের ওপর উপর হয়ে শুয়ে নাক ডাকাতে লাগলো পরম সুখে। ওরে বাবা, এ তো আবার নাক ডাকাচ্ছে, স্নোরিং। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। আমার নাম কে কে পাল, কে কে পাবি আয়। টাকাটা বেঁচে গেল। ঘুমো ঘুমো মানিক আমার, ঘুমো। ওই কতটা টেনেছো বাবা, দেখি একবার। এক বোতলের বেশি তো দিইনি তোমায়। চাঁদের আলোয় কিশোর দেখতে পেল ড্রাইভারের পায়ের কাছে রামের বোতলটা পড়ে রয়েছে। দেখি তো কই বোতলটা, বোতল। তাতে 1/3 পানীয় এখনো দিব্যি বর্তমান। কিশোরের নিজের বোতলটাও পেছনের সিটে রয়েছে, তাতে আর কিছু অবশিষ্ট নেই। ড্রাইভারের পায়ের কাছ থেকে হাত বাড়িয়ে বোতলটা তুলে নিল কিশোর। এইটা ড্রাইভার বোধহয় কিছু টের পেয়েছিল, ওই আচ্ছন্ন অবস্থাতেই মৃদু বাধা দানের চেষ্টা করলো। কিশোর তার হাত ছাড়িয়ে নিল। ও পাড়ায় জোড়লো, ব্রাদার ঘুমলো। তারপর বোতলটা বগলে নিয়ে টাল মাটাল চরণে কোনো মতে রওনা হলো বাড়ির দিকে। একলাই চলো, একলাই চলো। না, এখান থেকে নাক বরাবর ওই মাইল 2 মতন হবে, তাহলেই মা কি আমার ছি ছি ছি, মা কেন হতে যাবে? যাক, এইটুকু রাস্তা আমার মতন পেশাদার মাতালের কাছে স্রেফ নস্যি। বোতল থেকে অল্প অল্প পানীয় ঢালতে ঢালতে গুনগুন করতে করতে বাড়ির পথে ভালোই এগোলো কিশোর। কিশোরের খেয়াল হলো যে তার হাতের বোতল শূন্য হয়ে গেছে এবং সে নিজের বাড়ির সামনে এসে গেছে। তুমি আর কত দূরে শ্যামা, শ্যামা? এই কোথায় যেন এলাম? ও ও এই তো, অ্যারাইভড সেফলি। কিশোরের কাছে বাড়ির সদর দরজার একটা ডুপ্লিকেট চাবি থাকে। কোথায় যেন পকেটটা? এই মাতাল অবস্থাতেও সেটুকু সে ভুলে যায়নি। প্রফেশনাল মাতাল, আবার তো সহজে ভুলে যাও। অবশ্য ভুলে গেলেই বরং ভালো করতো, কারণ এরপর যা হলো সে যাগ্গে। তো পকেট হাতড়িয়ে চাবিটা বার করলো কিশোর। মনে মনে একটু ধাতস্থ হলো সে। আমি বাড়ির সামনে এসে পড়েছি, কিন্তু ব্যাগটা কই? হ্যাঁ,
এই ব্যাগ যা বাবা, আমার শান্তিনিকেতনী ব্যাগ। রবি ঠাকুর, বাবা, বাবা গো, তুমি গাড়িতেই বাবা? ও শ্যামা, শ্যামা গো, তুমি রাগ করো না গো, তুমি ওটা পছন্দ করে দিয়েছিলে গো। ইস, কিশোরের মাথাটা কেমন ঝিমঝিম করছে। পরের বারের মদটা না খেলেই ভালো হতো। তারা হাত পা টলছে, হাতে চাবি নিয়ে দরজা খোলার অবিরাম চেষ্টা করে চলেছে সে। ডিয়ার হ্যান্ড স্টেডি, রেডি, 1 2 3। মিস্টেক হয়ে গেছে। এইবার এইবার রেডি, স্টেডি, আমার হাত, গো। কোথায় কোথায় গো? ভেরি নটি। শত চেষ্টা করেও কিছুতেই চাবি দিয়ে বাড়ির দরজাটা খুলতে পারছিল না কিশোর। বারবার চাবির মুখটা পিছলে পিছলে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা শব্দ পেল সে। একটা পুলিশের কালো গাড়ি এসে দাঁড়িয়েছে। কিশোরের তখন সেসব নিয়ে ভাবার অবস্থা নেই। সে ক্রমাগত হাত রেড়ে চলেছে দরজার খোঁজে। এবার সেই কালো গাড়ির পিছনের দরজা দিয়ে নেমে এলো লম্বা চওড়া হৃষ্টপুষ্ট গুম্ফমান এক হিন্দুস্থানি জমাদার। বললে বাবা, বাবা গো, দেখো তো চাবিটা ঢুকছে না কেন? জমাদারজির গায়ে লং ক্লথের ঢোলা হাতা পাঞ্জাবির সঙ্গে মাল কোঁচা দিয়ে ধুতি পরা, পায়ে কালো পাম্প শু। দেখে খানিক সম্ভ্রম জাগে বটে। জমাদার সাহেব নেমেই প্রথমেই কিশোরের হাত থেকে বোতলটা ছিনিয়ে নিলেন এবং সেটা শূন্য দেখে একটু রেগে গিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলেও দিলেন। खाली है, हवा पी रहे थे क्या? তারপর ঘাড়ের পেছন থেকে কিশোরের জামার কলারটা ধরে হুমকি দিলেন। क्या बेनशेड़ी, कितना पी रहा है रे? हाँ? चल थाने चल। ভদ্রভাবে। পুলিশ বুঝতে পেরে কিশোর একটু থমকিয়ে গেল। হ্যাঁ? তারপর হিঁচকি তুলে বলল, জমাদার সাহেব, মাইরি বলছি, আমি আমি মাতাল নই, ও জমাদার। এই তো আমার বাড়ি, আয় তো দেখি। এই তো দরজা, সদর দরজা, বসতো দেখি এখানে। দেখুন না, খুলছেই না। घर दरवाजा क्या बक रहा है रे? হ্যাঁ, আরে ঘরের তালা ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি। अरे रविंद्रनाथ ठाकुर को पहचानते हैं? हाँ, इसका नशा छुड़ाना पड़ेगा। रविंद्रनाथ ठाकुर दिखा अच्छे समा के। हाँ? रुक तू। ना 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 सर, चाबी खुलाना पड़ेगा। বলে হাতের চাবিটা তুলে দেখালো। এই এটাই চাবি হুজুর। এই আমার বাড়ির সদর দরজা, আর ওই দোতলায় ওই যে দেখছেন আলো জ্বলছে, ওটা আমার শোবার ঘর। अच्छा, और वहां तेरी जोरू भी होगी? है? इंतजार में नहीं? জরু, ও জরু মানে ওয়াইফ। হ্যাঁ জমাদার সাহেব, হ্যাঁ, আমার বউ আছে তো, ঘরে আছে। কিন্তু আপনি জানলেন কি করে? আর তবে এখন ওরাই ঘুমোচ্ছে না, মানে ও তো জানেন না যে আমি আসছি। তাই একদম চুপ, বুঝতে পেরেছেন? আস্তে কথা বলুন স্যার, নইলে সারপ্রাইজটাই পুরো মাটি হয়ে যাবে। सरप्राइज? हाँ? चल बेनशेड़ी, पीछे मेरी मौसी का घर है। चल मिलके पियेंगे। चल। আরে আপনি তো মামা, আপনি মাসির ঘরে নিয়ে যাবেন কেন? কিশোরের কলার ধরে শক্ত হাতের মুঠোয় একটা জোরে ঝাঁকানি দিলেন জমাদার সাহেব। चल। তারপর টেনে নিয়ে যেতে উদ্যত হলেন। ঝাঁকুনি খেয়ে কিশোরের মাথা থেকে কিছুটা অ্যালকোহল নেমে গেল। সে অবশেষে দেখতে পেল নিজের কীর্তি। সে এতক্ষণ ধরে
বাড়ির সামনের ল্যাম্প পোস্টটায় চাবি লাগানোর চেষ্টা করছিল এবং পোস্টের ওপরের বাল্বটাকে ভাবছিল তার দোতলার শোবার ঘরের আলো, যে আলোটা জানলা দিয়ে রাস্তা থেকেও দেখা যায়। এতক্ষণে একটু সম্বিত ফিরে এসেছে কিশোরের, কিন্তু এখন জমাদার সাহেব তাকে ঘাড়ে ধরে পুলিশ ভ্যানের দিকে ঠেলা শুরু করেছে। সে কাকুতি মিনতি করতে লাগলো। জমাদার চল চল, আমায় ছেড়ে দিন না। চল, এই চল। কি যেন বলে, সর্দি যেন। कान के नीचे लगाऊंगा ना। ছেড়ে দিন, আমি সত্যি বলছি। এই দেখুন দেখুন, আমি আমি প্রমাণ দেখাতে পারি। এই সত্যি, এই সামনের এই যে দোতলা বাড়িটা, এটা আমার। কিশোরের কথা শুনে জমাদার সাহেবের বজ্রমুষ্টি কিঞ্চিত শিথিল হলো। জমাদার সাহেবের মনে হলো হয়তো লোকটা মিথ্যে কথা বলছে না। তাছাড়া এত রাতে থানায় মাতাল নিয়ে যাওয়া তো এক হাঙ্গামা। সুতরাং দেখা যাক সত্যি এই সামনের বাড়িটা এই মাতালটার কিনা। তাহলে এটাকে ছেড়ে দিয়ে থানায় গিয়ে ঘুমোনো যায়। রাতও অনেক হয়েছে। কিশোর নিজের সদর দরজার দিকে এগোলো। এবার কর্তব্যপরায়ণ জমাদার সাহেব মুঠো আলগা করলেন বটে, কিন্তু পিছু ছাড়লেন না। पधारिए पधारिए जमादार साहब। ठीक है चलो अंदर जाओ। এদিক পানে চলো, চলো। পধারিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে পিতলের যুগ্ম নেমপ্লেটের দিকে অঙ্গুলি নির্দেশ করলো কিশোর। তারপর নিজের বুকে হাত রেখে বলল, দেখুন দেখুন, ওই যে প্রথম লাইনেই লেখা রয়েছে মিস্টার কে কে পাল। ওই কে কে পাল মানে কিন্তু কিশোর কুমার পাল। আর সে হচ্ছে কে, हाँ এই বান্দা। ठीक है। আর ওই যে নিজের লাইনে দেখুন তো, মিসেস এস পাল মানে মিসেস শ্যামা পাল। তিনি হলেন আমার পত্নী, আমার বিয়ে করা বউ বলেন তো। ওই যে তখন বললেন না কি জান, জরু জরু, মানে লফুলি ওয়েডেড ওয়াইফ। আত্মপরিচয়ের ইতিবৃত্ত শেষ করে দরজায় চাবি লাগিয়ে ঘোরালো কিশোর। অবশেষে দরজাটা খুলে গেল। এতক্ষণে কিশোর একটু সাহস পেল। নিজের বাড়িতে ঢুকেছে সে, এই বাড়ির কর্তা সে। চারটিখানি কথা নয়, উপরের ঘরে তার সতীলক্ষ্মী বউ শুয়ে আছে। সেটাও কি আর চারটিখানি কথা? যাকে অজান্তেই কিছুটা আত্মবিশ্বাসে ভরে উঠল কিশোরের বুক। ভেতরে ঢুকে সিঁড়ির নিচের বাতিটা সুইচ টিপে জ্বালালো কিশোর। জমাদার সাহেব অভিজ্ঞ মানুষ, ব্যাপারটা এতক্ষণে বুঝে গেছেন। এখান থেকে যে বিশেষ প্রাপ্তিযোগ নেই সেই কথাও তার হজম হয়েছে। তিনি থাকতে ইতস্ততই করছিলেন, কিন্তু কিশোর এবার নাছোড় বান্দা। থানায় নিয়ে যাচ্ছিল না? কিশোরের মতো সজ্জন পুরুষকে বউ নিয়ে খোঁটা দিয়েছিল না? দাঁড়াও, হচ্ছে তোমার। জরু, জরু জরু বসে ইন্তেজার করবে। আমার জরুকে দেখেছিস? দেখলে না, চোখ একেবারে টেরা হয়ে যাবে। রস রস আজকেই দেখাবো। তারপর তোর মুখের ওপর দরজা বন্ধ করে আমি বিছানায় শুয়ে পড়বো বউয়ের পাইছে। তারপর যা তুই থানায় কয়েদিকে জড়িয়ে শুয়ে থাক যা। বিনীত গলায় কিশোর তাকে অনুরোধ করলো, আসুন আসুন, ভেতরে আসুন স্যার। अरे छोड़ ना, কেউ কিচ্ছু বলবে না, নোবডি। हमको जाना है। জমাদার সাহেব ভেতরে আসতে সামনের দেওয়ালে একটা বড় ফটো দেখিয়ে কিশোর বলল, এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছবি, মিস্টার পরেশচন্দ্র দাস, শ্রদ্ধেয় আয়রন মার্চেন্ট। লোহাপট্টিতে নিজের গদি আছে, বুঝেছেন? ठीक है আর সরেজমিন করার ইচ্ছে নেই জমাদার সাহেবের। ठीक है। কিন্তু কিশোর তাকে একরকম জোরজার করেই দোতলায় তুলল। अरे छोड़ो ना। তার রোগ চেপে গেছে, নেশার কারণেই সম্ভবত। দোতলায় উঠে একটা ছোট বারান্দা পেরিয়েই শোবার ঘর। শোবার ঘরে ঢুকেই এবার একটা ছোট নাটক হলো।
কি নাটক সবই বলবো, আর একটু ধৈর্য ধরুন কেবল। নাটকের পর্দা তোলার আগে ছোট্টখানি ভূমিকা আছে যে। ভূমিকাটি হলো এই, দেখুন আপনাদের আগেই বলেছি, কিশোরের অসামান্য রূপসী বউ শ্যামার অতীতে কিছু ঘটনা ছিল। কিশোর সেসব নিয়ে মাথা ঘামায়নি, অথবা শ্যামাকে দেখে সেসবের কথা ভুলেই গেছে। এদিকে কিশোরের এহেন বউ শ্যামা সুন্দরীর চরিত্র বিয়ের আগে যেমন ছিল, বিয়ের পরেও কিন্তু তাই রয়েছে। সুন্দর, মোটেই বদলায়নি। কিন্তু সে তার চরিত্রদোষের কথা ঘুণাক্ষরেও কিশোরকে টের পেতে দেয় না। এতদিন ধরে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। শুক্রবার করে স্বামী বেরিয়ে যায়, ফেরে সপ্তাহ শেষ করে সোমবার। ওই 3 দিনের অদর্শনে শ্যামা সুন্দরীর দেহ মন টন টন করে ঠিকই, তবে সে ব্যথা কিশোরের জন্য নয়। ওই 3 দিনের নির্বান্ধব বাড়িতে সে ব্যথার উপশম নিজেই জোগাড় করে নেয়। এভাবেই চলেছে এতদিন। অত্যন্ত শেয়ানা হওয়ার দরুন ধরা পড়েনি একদিনও। ভুল বললাম, আজকের আগে ধরা পড়েনি। শ্যামা সুন্দরী শেয়ানা হলেও আজ সে একেবারেই আঁচ করতে পারেনি যে তার স্বামী, যার সোমবার সকালে ফেরার কথা, সে শুক্রবার রাত কাবার হওয়ার আগেই ফিরে আসবে। এই তো জীবন কালিদা। এবার নাটকটা শুরু করা যেতে পারে। কিশোর জমাদার সাহেবকে টেনে নিয়ে এলো শোবার ঘরে। দরজায় খিল ছিল না, খিলের দরকারও বোধ করেনি শ্যামা। শোয়ার ঘরে আলো জ্বলছিল। বড় ডাবল বেডের খাটে শ্যামা শুয়েছিল। এবার সহসা ঘরের মধ্যে কিশোর ও জমাদার সাহেবের প্রবেশ। ঢুকেই দেখা গেল শ্যামা এবং শ্যামার সঙ্গী দুজনেই পরস্পরের কণ্ঠলগ্ন হয়ে ঘুমে অচেতন। দুজনের কেউই কিছু টের পাবার অবস্থায় নেই। আচ্ছা, এই পরিস্থিতিতে একজন সুস্থ মানুষ কি করতে পারে? শয়ন ঘরের ঘনিষ্ঠ দৃশ্য দেখে জমাদার সাহেব পত্রপাঠ বেরিয়ে আসছিলেন। हमको जाना है। তাকে প্রথমে হাতে ধরে দাঁড় করালো কিশোর। তারপরে বিছানার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই ওই এই দেখুন, ওই বালিশের ওপর ওই যে খোলা চুল, নীল শাড়ি পরা, ওই হলো শ্যামা, আমার ওয়াইফ, মানে জরু। আর ওর পাশে ওর গলা জড়িয়ে শুয়ে ওই হলাম আমি, মানে গরু, মানে শ্রীযুক্ত কে পাল গরু হাম্বা। এই বলে কিশোর নিজেকে নির্দেশ করল। কে জমাদার, জরু ইন্তেজার করছে কিনা দেখলে তো? হ্যাঁ, জরু কেমন জড়িয়ে আছে গরুকে। হ্যাঁ, এই দেখো, তাকিয়ে দেখো একবার। হ্যাঁ, सब ठीक है। বিশ্বাস করছি। हमको छोड़ो भाई। হলো হলো, छोड़ो भाई, छोड़ो। বিশ্বাস? বিশ্বাস তো দুরস্ত। জমাদার তখন দৌড়ে পালাতে পারলে বাঁচে। অবস্থা কিছু বুঝতে না পেরে কিশোরের হাত ছাড়িয়ে জমাদার সাহেব এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় কালো গাড়িতে উঠে বসলেন। হুশ করে ধোঁয়া ছেড়ে ভ্যানটা চলে গেল। জমাদার সাহেবকে আরো কিছু বোঝানোর জন্য পিছু পিছু কিশোর সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল। রকে জমাদার, রকে। কিন্তু জমাদার সাহেব রণে ভঙ্গ দেওয়ায় সে বিফল মনোরথ হয়ে সিঁড়ির নিচের আলো নিভিয়ে সদর দরজা বন্ধ করে দোতলায় উঠে গেল। তারপর কি করলো, কি বলি বলুন তো? আচ্ছা, বললে বিশ্বাস করবেন আপনারা? মানে যদি বলি, তারপর কিশোর গুটিসুটি হয়ে শ্যামা সুন্দরীর অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। এ পাশে শ্যামা সুন্দরীর কণ্ঠলগ্ন পুরুষটি একইভাবে রয়েছে। বিশ্বাস হলো? হ্যাঁ, এবার বিশ্বাস না হলে আমি নাচার। আর দেখুন, আমি বড় জোর শ্যামা সুন্দরীর দিকের কথাটুকু বলতে পারি। হয়েছে কি, সিঁড়িতে পায়ের শব্দ আর ঘরের মধ্যে কথাবার্তা শুনে একটু আগেই শ্যামা সুন্দরীর ঘুম ভেঙেছিল। এমন আতান্তরে সে আর কখনো পড়েনি। মটকা মেরে পড়েছিল কিছুক্ষণ, বুকে হাঁপড়ের মতো শব্দ হচ্ছে খালি। খানিকক্ষণ পর যখন দেখল সিঁড়ি দিয়ে কিশোর জমাদারের পেছন পেছন নেমে যাচ্ছে, তখন সে ভেবেছিল এখনকার মতো কিশোর বিদায় হলো বুঝি। কিশোর নেশায় আছে,
এই কথা বুঝতে আর বাকি ছিল না শ্যামার। একটা সুবিধে, পরে যদি আজকের ব্যাপারে কোনো কথা তোলে ঝেড়ে অস্বীকার করতে পারবে, সোজা বলবে মাতাল অবস্থায় কি না কি দেখেছো তার ঠিক নেই, নিজে নোংরামি করে এসে আমায় প্রশ্ন করা। ছি 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 ছি, তুমি পুরুষ নামের কলঙ্ক। কিন্তু এখনকার বিপদ থেকে শ্যামাকে বাঁচায় কে? কিশোর তো শটান এসে পাশে শুয়ে পড়েছে। কেলো করেছে, শ্যামাসুন্দরী ইষ্ট নাম জপ করতে লাগলো। তবু ভালো এই পাশে শুয়েছে, ও পাশে লোকটার উপরে গিয়ে পড়েনি ভাগ্যিস। বাবা রাম রাম। এদিকে শুয়ে পড়লেও কিশোরের চোখে কিন্তু ঘুম নেই, তার মাথার মধ্যে কি সব এলোমেলো চিন্তা ঘুরেই চলেছে। কি হলো? কোথাও কি একটা গন্ডগোল হচ্ছে? না, একটু আগে ওই জমাদার আর আমি মিলে কি যেন একটা দেখলাম, ঠিক লাগলো না। কিন্তু কি দেখলাম? যা দেখলাম সেটা কি ঠিক দেখলাম? মনে করার চেষ্টা করলো কিশোর, না ঠাহর হচ্ছে না ঠিক। একবার শ্যামাকে ডাকবে নাকি? ঘুমিয়ে পড়েছে তো। দোনামোনা করতে লাগলো কিশোর, না খটকাটা মাথা থেকে বেরোনো দরকার। সে শ্যামাকে একটা ধাক্কা দিল আলতো করে। উইথ ইয়োর কাইন্ড পারমিশন শ্যামা, তোমায় কি একটু ডাকবো? ও শুনছ? শ্যামা মটকা মেরেই পড়েছিল, সেই অবস্থাতেই জবাব দিল, কি বলছো? হ্যাঁ গো, ও গো, আমাদের বিছানায় তোমার পাশে আর কি কেউ শুয়ে আছে গো? এ প্রশ্ন শুনে শ্যামা ধমকিয়ে উঠল। মানে না ধমকিয়ে তার উপায়ও ছিল না। কি বলছো? কি যাতা বলছো? মদ টেনে টেনে না তোমার মাথা খারাপ হয়ে গেছে গো। দুটো করে কি বেশি দেখছো নাকি? বলছো কেন? কিরকম যেন মনে হলো। ধমক খেয়ে একটু চুপসিয়ে গেল কিশোর। তোমায় তো আপন ভাবি, তাই বলে ফেললু। কিরকম ঠুম করে কাঁদছে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না গো। ও গো, বলল বটে রাগ করো না, কিন্তু মনের মধ্যে সন্দেহের কাঁটা খোঁচা দিতে ছাড়লো না। খচখচ খচখচ করেই চলেছে। অস্বাভাবিক কি দেখেছে মনে পড়ে গেছে তার। সে এবার বালিশ থেকে একটু মাথা উঁচু করে নিচে পায়ের দিকে তাকিয়ে ভালো করে গুনল, তারপর আবারও জিজ্ঞাসা করলো, তবে নিচের দিকে 6টা পা দেখা যাচ্ছে কি করে? ওরা বিছানায় যদি আর কেউ না থাকবে, তবে নিচের দিকে 6টা পা দেখা যাচ্ছে কি করে গো? এই কথায় প্রমাদ গুনল শ্যামা। তবে সেও কি কম শেয়ানা? ঠিক সময় বুঝে কপাল চাপড়িয়ে কেঁদে উঠল শ্যামা, সঙ্গে তীব্র বকুনি। মা, ছি 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 ছি, আমার নামে এই অপবাদ। আমি দুশ্চরিত্রা, আমি মিথ্যাবাদী। তোমার মনে এই ছিল? সারাদিন ধরে মদ গিলে নিজের বিয়ে করা বউকে সন্দেহ করছো? ছি, লজ্জা করে না তোমার? হ্যাঁ, লজ্জা করে তো। বাবা ঠিকই বলেছিল। কি বলেছিল গো? কিশোর একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল বেচারা। সব যেন গুলিয়ে গেল তার। সারাদিন বিস্তর মদ যে খেয়েছে সে এই কথা তো মিথ্যে নয়। শ্যামা সুন্দরীকে অবিশ্বাস করতে মন সরে না তার। তার বিলাপ শুনতে শুনতে নিজের ওপর রাগ হলো কিশোরের। সে গিয়ে শ্যামা সুন্দরীর মাথায় হাত বুলোতে বুলোতে বলল, শোনো না গো, একটু কাছে আসতে দাও না। আজ মনে হচ্ছে একটু বেশি নেশা হয়ে গেছে আমার। অনেক
একটা মদ খেয়েছি সন্ধ্যে থেকে প্রায় 1.5 বোতল হবে। কি করবো বলো, ড্রাইভারটা জোর করে খাইয়ে দিল, রাস্তাটাও এমন ভোগালো। ওগো শুনছ, এই চুমকু পুঙ্কু, তুমি রাগ করো না গো, আমার ভুল হতেই পারে। মাতালে তো সব জিনিসই বেশি বেশি দেখে। হয়তো 4টে পাকেই 6টা পা দেখেছি, নেশার ঘুরে ভুল করেছি গুনতে। ওগো তুমি কেঁদো না গো, তোমার কাছে ফিরবো বলেই তো এত কিছু। শ্যামা সুন্দরীর ওষুধ ধরেছে। এখন আর কিছুক্ষণ চালিয়ে যেতে পারলেই কেল্লা ফতে। সে ইনিয়ে বিনিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কি করে আমাকে দুশ্চরিতা ভাবলে? এত বড় অপবাদ দিতে তোমার একটুও বাদলো না গো? এসব মদ খেয়ে নেশার ঘরে অনুমানের কথা নয়, নিশ্চয় তুমি এমন ভাবো মনে মনে। আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার সন্দেহ করবে কখনো। মা, শ্যামার গলার উত্তাপ ক্রমশ বাড়ছে। কিশোর আরো বিভ্রান্ত হয়ে উঠছে ধীরে ধীরে। সে কিছুতেই শ্যামাকে সামলাতে পারছে না যেন। শ্যামাও ভেতরে ভেতরে উসখুস করছে। নাটকটা এবার শেষ করা দরকার। তার জন্য চাই একটা মোক্ষম ক্লাইম্যাক্স। অবশেষে শ্যামা বলে বসলো, তোমার মন থেকে সন্দেহের কাঁটাটা বের করা দরকার। কাঁটা কোথায়? কাঁটা ও মনে। এক কাজ করো, নিজের চোখে না দেখলে, হাতে নাতে প্রমাণ না পেলে তুমি তো বুঝবে না। তুমি বরং যাও 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 যাও, একবার খাট থেকে নেমে আমাদের পাগুলো গুনে এসো, তারপর আমাকে বলবে। যাও। কিশোরের তখন মাথা টলছে, তবু স্ত্রীর আদেশে খাট থেকে নেমে পায়ের কাছে গিয়ে খুব সতর্ক হয়ে বেশ কয়েকবার পায়ের সংখ্যা গুনল। কোথায় যেন তোমার পা? ও এইগুলো না, গুনি গুনো। 1 2 আবার ইংরেজি 3 4। ও বাবা, কই 4টেই তো। এই দাও দাও আরেকবার দেখি। দেখো। কি আর বলি বলুন, বলা বাহুল্য প্রত্যেকবারই পায়ের সংখ্যা দাঁড়ালো 4। কিশোরের দাঁড়িয়ে থাকা পা দুটো কেঁপে উঠল ক্রমশ। 1 2 3 4। 4টে পা, 4টে পা। এইভাবে বার কয়েক গুনবার পরে কিশোর ভেঙে পড়ল অবশেষে। সে বলতে বাধ্য হলো, শ্যামা গো, আমাকে মাফ করে দাও শ্যামা। সত্যি নেশার ঘরে আমি শুনতে ভুল করেছিলাম। শুনতে? না না, শুনতে না, গুনতে গুনতে। না না, ঠিকই তো, দুজনের তো 4টে পাই রয়েছে বিছানায়। তারপর খাটের নিচে বসে অনুতপ্ত কিশোর সামনের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সে পা দুটো যে কার কি জানে। ওগো ওগো, আমি তোমার পায়ে ধরেছি গো, আমি আর কোনোদিন মদ খাবো না, ছুঁয়েও দেখবো না। ওগো, আমাকে ক্ষমা করে দাও না। ও শ্যামা, আমি পাপী গো, আমি অন্যায় করেছি গো। এ পাপ আমি কোথায় রাখবো শ্যামা? তুমি তোমার পাটা দাও, আমার বুকে রাখো। এতক্ষণে ঘটে ঢুকেছে। ওগো ক্ষমা, ক্ষমা করে দেন না মা। ছাতা ভুগছে। শুনলেন তো গল্প? যা চেয়েছিলেন তা পেয়েছেন আশা করি। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এখন আপনাদের মনে অন্য একটা প্রশ্ন জেগেছে। প্রশ্নটা আমায় নিয়ে। আমি
কি এত কথা জানলামই বা কি করে? আমি কিশোরের প্রতিবেশী, বছরখানেক হলো চিনি ওদের। ওদের বিয়ের আগে থেকেই শ্যামার সঙ্গে পরিচয় ছিল আমার। তারপর এখানে ফ্ল্যাট নিয়ে চলে আসা ও প্রতিবেশী হওয়া, কয়েকদিনের মধ্যেই কিশোরের সঙ্গে আলাপ জমে যায়, বা আমি জমিয়ে নি বলতে পারেন। এই ঘটনার পরদিন অনুতপ্ত হয়ে কিশোর সব জানায় আমাকে। গল্পটা মজার না? ঠিক আছে, চলি তাহলে আজ এই পর্যন্তই। আবার কি হলো? এখনো প্রশ্ন বাকি আছে নাকি? আপনাদের মতন শ্রোতাদের নিয়েই না মুশকিল। আমি জানি আপনারা কি জানতে চান। বলবো? ওই রাতে ওই ঘরে যা যা ঘটেছিল সব পুঙ্খানুপুঙ্খভাবে বললাম কি করে, তাই তো? এখনো বুঝতে পারেননি? চুপি চুপি বলে রাখি, যে দুটো পা ধরে কাঁদছিল কিশোর, সেটা কার বলুন তো? সেটা সেটা এই অধমেরই। চললাম কেমন? ওই যে শুরুতেই বলছিলাম না, একটু তাড়া আছে, সামনেই আবার আরেকটা শুক্রবার কিনা। আড়মোড়া ভাঙলাম। আপনারা কি ভাবলেন? শ্যামা মা কি আমার শুক্রবার। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনছিলেন তারাপদ রায়ের দুটি গল্প, আধ কপালে এবং অন্য এক মাতালের গল্প। কৃত্তিবাস গোষ্ঠীর অন্যতম কবি তারাপদ রায় কর্মজীবনে ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বাংলা সাহিত্যে রম্য রচনার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। লেখকের জন্ম 17 নভেম্বর 1936, অধুনা বাংলাদেশের টাঙ্গাইলে, পড়াশোনা কলকাতায়। পরবর্তীকালে তিনি একাধিক গল্প ও কবিতা লিখেছেন। বেশিরভাগ গল্পই ছিল হাস্যরসাত্মক বা স্যাটায়ার ধর্মী। তিনি কলকাতায় প্রয়াত হন 2007 সালের 25 অগস্ট। আধকপালের অডিও নাট্যরূপ বৈজয়ন্ত চক্রবর্তী। লেখকের ভূমিকায় শেখর, সুদর্শন, বুদ্ধদেব দাস, ডাক্তার কমলেশ্বর মুখোপাধ্যায়। অন্য এক মাতালের গল্প, অডিও নাট্যরূপ আনন্দরূপ চক্রবর্তী, কথক অগ্নি। কিশোর কোরক সামন্ত, শ্যামা দোয়েল রায় নন্দী, জমাদার সৌভিক সাহা, ক্লাবের ছেলে সায়ন ভট্টাচার্য, ট্রেন যাত্রী সৌভিক সাহা, কুণাল বসু, অনির্বাণ ভট্টাচার্য, দোয়েল রায় নন্দী। শব্দগ্রহণ সৌরভ, জেনেসিস সাউন্ড, কলকাতা। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং জো ব্যানার্জি। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহকারী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।